আজ পহেলা ফেব্রুয়ারি। বছর ঘুরে বাঙালি জাতির জীবনে আবারও ফিরে এলো রক্তস্নাত রাষ্ট্রভাষা আন্দোলনের মাস। উত্তাল স্মৃতিমাখা এই মাস এলে বিদ্যুৎ চমকের মতো মনে ভিড় জমায় সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর এসব ভাষা শহীদদের নাম। 47-এর দেশভাগের পরেই যখন বাঙালির ভাষার উপর আঘাত এলো, তখন বুকের রক্ত ঢেলে লেখা হলো এক নতুন ইতিহাস। ভাষা আন্দোলনের সেই লড়াই থেকে সঞ্চিত শক্তি পরবর্তীকালে জুগিয়েছে গণ অভ্যুত্থানের প্রেরণা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বছর ঘুরে আবারও ফিরে এলো রক্তস্নাত ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের উত্তাল স্মৃতিমাখা এ মাস এলেই বিদ্যুৎ চমকের মতো বাঙালির হৃদয়ে ভেসে ওঠে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ ভাষা শহীদদের নাম। 47-এর দেশভাগের পরেই যখন বাঙালির ভাষার উপর আঘাত এলো, তখন বুকের রক্ত ঢেলে লেখা হলো এক নতুন ইতিহাস। ভাষা আন্দোলনের সেই লড়াই থেকে সঞ্চিত শক্তি পরবর্তীকালে জুগিয়েছে গণ অভ্যুত্থানের প্রেরণা। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তান সরকারের এমন ঘোষণার প্রেক্ষাপটে 1952 সালে শুরু হয় বিক্ষোভ। তৎকালীন পূর্ব বাংলায় ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন। সাধারণ জনতাও এমন সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। তৈরি হয় বিরূপ প্রতিক্রিয়া। বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের জন্ম হয়। তাই বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ 144 ধারা জারি করে ঢাকা শহরে মিছিল সমাবেশ নিষিদ্ধ করে। 1952 সালের 21 ফেব্রুয়ারি এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল করে। ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারার অজুহাতে আন্দোলনকারী ছাত্রদের উপর গুলি চালায়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে নিহত হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে। ভাষার জন্য তাদের মতো জীবন দেওয়ার উদাহরণ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করে। এরপর পথ পরিক্রমায় রক্তের বিনিময়ে বাংলাদেশি জাতি পায় মাতৃভাষা মর্যাদা এবং আর্থ, সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। সেই পথ ধরে শুরু হয় স্বাধিকার আন্দোলন ও 71-এর 9 মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগের স্বীকৃতি দেশের সীমানা ছাড়িয়ে 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক স্বীকৃতি পায়। 21 ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের রক্তদান মর্যাদা পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। দেশে দেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয় 21 ফেব্রুয়ারি। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের কেড়ে নেওয়া অধিকার ফেরাতে 12 ফেব্রুয়ারি জবাব দিতে হবে। বিকেলে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে মানুষের অধিকার নিশ্চিত হবে। পরে টাঙ্গাইলে জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, জনগণের সাথে মিলে পরিকল্পনা গ্রহণ করলে সারা দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রিয় নেতা তারেক রহমানকে পাবে। উত্তরাঞ্চল সফরের তৃতীয় দিন বেলা 12টার দিকে বগুড়া থেকে রওনা করে সিরাজগঞ্জের পথে একাধিক পথসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান। এই আহ্বান জানিয়ে পথে পথে বিএনপি ভক্তদের ভালোবাসা নিয়ে দুপুর 3:15টায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক ময়দানে আসেন তারেক রহমান। বক্তব্যে স্বনির্ভর দেশ গড়তে কৃষকদের জন্য প্রণোদনা সহ নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। যেই কৃষি নির্ভর শিল্প গড়ে তুললে এই এলাকার মানুষের, এই এলাকার যুবকদের, এই এলাকার তরুণদের, এই এলাকার বোনদের কর্মসংস্থার সম্ভাবনা থাকবে। সরকার গঠনের সুযোগ পেলে তাঁত শিল্প এবং দুগ্ধ শিল্পের সমৃদ্ধির জন্য অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত, কিন্তু এই তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা
পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্প উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। নির্বাচনের প্রচার প্রচারণায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। বক্তব্যের পরে পাবনা এবং সিরাজগঞ্জ সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দিয়ে টাঙ্গাইলের চরজানা বাইপাস সড়কের সমাবেশে যোগ দিতে মঞ্চ ত্যাগ করেন বিএনপির চেয়ারম্যান। আপনারা এদেরকে 12 তারিখ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ জয়যুক্ত হয়ে আসলে 13 তারিখ থেকে এরা সবাই মিলে আপনাদেরকে দেখবে। সিরাজগঞ্জেও সমাবেশ শেষ করে টাঙ্গাইলের চারজানা বাইপাস সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, নির্বাচনে অংশ নেয় একটি দল নানাভাবে বিভ্রান্ত করছে ভোটারদের। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা যারা মা বোনরা আজকে এখানে উপস্থিত আছেন, ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন। পরে বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই তো ধরে দিলাম, এই যে নাসির, এটা উত্তরাঞ্চলে 3 দিনের নির্বাচনী সফর শেষ করলেন টাঙ্গাইলের এই জনসমাবেশের মাধ্যমে। তারেক রহমান এই অঞ্চলের মানুষের কাছে সহ সারা দেশবাসীর কাছে চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। একই সাথে তিনি বললেন যে যদি বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন। একই সাথে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে জুলাই সনদের পক্ষে হা ভোট দেওয়ারও আহ্বান জানিয়েছেন গোটা দেশবাসীকে। মাহবুব সৈকত, মাই টিভি, বাইপাস সড়ক, টাঙ্গাইল। দেশের বাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম। গত মাসে প্রতি লিটারে 2 টাকা কমানো হয়েছিল। ফেব্রুয়ারির প্রথম দিনে আরও 2 টাকা কমানো হলো। আজ থেকে নতুন দামে বিক্রি হবে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন। রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে একথা বলা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম 102 টাকা থেকে কমিয়ে 100 টাকা করা হয়েছে। কেরোসিনের দাম 114 টাকা থেকে কমিয়ে 112 টাকা। অন্যদিকে পেট্রোলের দাম প্রতি লিটার 118 টাকা থেকে কমিয়ে 116 এবং অকটেনের দাম 122 থেকে কমিয়ে 120 টাকা করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসভায় অংশ নিতে আজ শেরপুর যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে হেলিকপ্টার যোগে শ্রীবরদী উপজেলার গোপালখিলায় অবতরণ করে নিহত জামাত শ্রীবরদী উপজেলা শাখার সেক্রেটারি মরহুম মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও তার শোকাবহ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন তিনি। পরে সকাল 11টায় শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কে 10 দলীয় ঐক্যজোট সমর্থিত ও জামাত ইসলামীর মনোনীত শেরপুর জেলার 3টি নির্বাচনী আসনের মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। টাঙ্গাইলের ঘাটাইলে 10 দলীয় ঐক্যজোটের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত 9টায় ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভা হয়। সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় পর্যায়ে 11 দলীয় জোট গঠিত হয়েছে। তিনি শহীদ ওসমান হাদির হত্যা সহ শাপলা ও বিডিআর গণহত্যার বিচার দেশের মাটিতেই করার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে শক্তিশালী করা হবে। নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার সমালোচনা করে তিনি প্রলোভনে না পড়ার আহ্বান জানান। এতদিন ধরে দেখছিলাম একটি দলের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে না ভোটের ক্যাম্পেইন করছে। হ্যাঁ ভোট দিলে এই হবে ওই হবে, নানা ধরনের ভুয়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা গতকাল দেখেছি তাদের সর্বোচ্চ নেতা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে বলেছে। এখন যদি আমরা দেখি যে তাদের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে লুকিয়ে লুকিয়ে না ভোটের প্রতারণা করছে, তাহলে আমাদের তাদেরকে বলতে হবে গুপ্ত গুপ্ত। নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে আস্থার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে জেলার আইন শৃঙ্খলা বাহিনী,
ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করতে হবে। নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং নেবে। ইসির কাছে কোনো দল ছোট বড় নেই, আইন প্রয়োগের ক্ষেত্রে সবাই সমান। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, নির্দেশনার পরেও যদি কেউ পক্ষপাতিত্ব করেন আর তা প্রমাণিত হলে পরিণতি খারাপ হবে। সন্ত্রাসীদের এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার প্রবণতা, অবৈধ অস্ত্রের একটা পরিবহন বা টাকা বিলি করা বা ইত্যাদি ইত্যাদি, এই সবগুলো যেন প্রতিহত করা যায়। এটা হতে পারে র্যান্ডম, হতে পারে স্ট্যাটিক, হতে পারে বা প্রচুর পরিমাণে চেক পয়েন্ট অপারেশন হতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রমের সময় আমি একটা জিনিস মিস আউট করে গেছি। আমরা ক্যাটাগরিক্যালি বলে দিয়েছি পরিপত্রে একটা C3 অ্যারেঞ্জমেন্ট। দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, স্বচ্ছ, সুষ্ঠু ও অবাধ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন। সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়। মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে তথ্য জানাচ্ছেন আমাদের জুরি প্রতিনিধি মনিরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে মৌলভীবাজার 1 বড়লেখা জুরি আসনে যারা বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, এই নির্বাচনকে নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। বিশেষ করে এই নির্বাচনকে নির্বিঘ্ন করতে আমরা দেখেছি যে বিজিবি মাঠে কাজ করছেন। এই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা আসলে বিভিন্ন চেকপোস্ট তারা তৈরি করে সেখানে আসলে চেক করছেন, যাতে অবৈধ অস্ত্র সহ যে কোনো ধরনের অবৈধ মালামাল যাতে কেউ বহন করতে না পারে সে বিষয়ে কিন্তু তারা কাজ করছেন। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই সংসদীয় আসনে 3,31,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে 3,652 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে আমরা উপজেলা নির্বাচন অফিস থেকে জেনেছি। যেহেতু এই সংসদীয় আসনে মোট 25টি চা বাগান রয়েছে, তাই এই ভোটের মাঠে এই 25টি চা বাগানের সাধারণ যে শ্রমিকদের ভোট অনেকটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমরা আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলবো 52 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান মহোদয়ের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে এই নির্বাচনকে নির্বিঘ্ন করতে আপনারা আসলে দিনরাত কাজ করে যাচ্ছেন। তো এই নির্বাচন নির্বিঘ্ন করতে জনগণ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন? ধন্যবাদ। সম্মানিত ডিজি মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা গত বেশ কয়েক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিপূর্ণ প্রশিক্ষণ নিয়েছি। আর এখন আমরা 29 তারিখ থেকে আপনার বেস ক্যাম্প স্থাপন করেছি। এখানে আমরা প্রতিদিন বিভিন্ন টহল এবং হচ্ছে আপনার চেকপোস্ট স্থাপন এবং জনমনে বেসিক্যালি আমাদের মূল টার্গেট হচ্ছে আশ্বস্ত করা যে একটি শান্তপূর্ণ এবং নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই, যেন দেশের সর্বস্তরের জনগণ ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সুন্দরভাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন বিজিবি 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন মহোদয়, এবং তিনি জানাচ্ছিলেন যে নির্বাচনে যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্যই তারা মূলত কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার 1 থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। ধন্যবাদ। সিলেটের কোম্পানিগঞ্জে হযরত শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহির মাজারের ভূমি দখল করে চলছে অবাধে পাথর উত্তোলন। স্থানীয় এক প্রভাবশালী চক্র নিষিদ্ধ বোমা মেশিন ব্যবহার করে মাজারের টিলা খুঁড়ে জনপদকে হুমকির মুখে ফেলছে। পুলিশের উপর হামলা ও মামলার আসামি হওয়া সত্ত্বেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এই চক্রের সদস্যরা। বিস্তারিত সিলেট থেকে মৃণাল কান্তি দাসের প্রতিবেদনে। সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ হযরত শাহ আরিফিন রহমতুল্লাহর মাজার, কিন্তু সেই পবিত্র ভূমির উপর এখন দৃষ্টি পড়েছে পাথর কেকুদের।
কোম্পানিগঞ্জের জালিয়ারপাড়, বাবুলনগর ও চিকাডোহর এলাকার একটি চিহ্নিত চক্র মাজারের টিলা কেটে বিরান ভূমিতে পরিণত করছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জালিয়ারপাড় গ্রামের বশর মিয়া, কালা মিয়া, হুশিয়ার আলী, আব্দুল নূর, ফয়জুর রহমান সহ একদল প্রভাবশালী ব্যক্তি এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। পাথর উত্তোলনে ব্যবহার করা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন নিষিদ্ধ বোমা মেশিন, যা মাজারের মূল কাঠামোর জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এই সার্ফিন টিলা ধ্বংসের যারা আসতেছে, মানে যারা করতেছে, টোটালি আপনার এই যে বাবুলনগর থেকে ওই সাইডের মানুষগুলোই করতেছে। বছর খালা, এবার যে হইজুর রহমান, হুশিয়ার, ফারুক, এই কজন মিল্লা তোমার আস্থা সার্ফিন ধ্বংস করছে। তারা যারা পাথর সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, সেটাই দাবি জানাচ্ছি আমরা। কোম্পানিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, বিষয়টি পুলিশের নজরে রয়েছে এবং পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটার বিরুদ্ধে আমাদের চলমান অভিযান এবং আমাদের এই উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করে আমাদেরকে আপনার সহযোগী হিসেবে নিয়ে যায়। আমরা তো অভিযান এটা চলমান আছে এবং তাদের বিরুদ্ধে আমরা যাদের পাথরের সাথে জড়িত আমরা তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি এবং তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। পুলিশের উপর হামলা ও একাধিক মামলার আসামি হয়েও এখনও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা। দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট। কুমিল্লার 14 গ্রামে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনীয় জনসভা শেষে ফেরার পথে দুপক্ষের সংঘর্ষে শিবির সভাপতি সহ উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। শনিবার বিকেলে জগন্নাথ ইউনিয়নের হাটবাইর গ্রামে ঘটনা ঘটে। জনসভা শেষে ফেরার সময় বাগবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। উভয় পক্ষই একে অপরকে দায়ী করে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। 14 গ্রাম থানার ওসি আবু মাহমুদ কাউসার হোসেন জানান, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল জেলার 6টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 22,84,946 জন। এবার নতুন ভোটার যুক্ত হয়েছেন 1,55,001 জন। এর মধ্যে নারী ভোটার 77,956 জন, পুরুষ ভোটার 77,035 জন এবং হিজড়া ভোটার বেড়েছে 10 জন। 6টি আসনে মোট 34 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশাল সদর 5 আসনে মোট ভোটার 4,46,950 জন। এর মধ্যে নারী ভোটার প্রায় 2,47,000, পুরুষ ভোটার 2,46,943 জন এবং হিজড়া ভোটার 7 জন। বরিশালে মোট 199টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 22টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে পুলিশের বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সহ 13 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন এবং সিসি ক্যামেরা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল কবির রনির পক্ষে টঙ্গীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি ভাদাম ও মুদাফা রোড এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক সেলিম কাজল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসু, সাবেক আহ্বায়ক সদস্য মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পটুয়াখালী বাউফলের দাসপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে খাজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন 11 দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সভায় তিনি বলেন, আগামী দিনে একটা শিক্ষিত জাতি তৈরি করতে চায় জামাত। দাসপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের বাউফল পৌরসভার প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কাশেম, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ও জামায়াতে ইসলামী বাউফল শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের
উদ্যোগে এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ এর সহযোগিতায় ওয়াটার উইস প্রকল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ সময় রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য জনাব সুলতান মারুফ তালহা, মোহাম্মদ মিরাজুল ইসলাম রিন্টু, মোহাম্মদ আবিদিন ইসলাম, ইউনিট লেভেল অফিসার সাইদ মোহাম্মদ শামীম রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সেবা সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসএসসি এইচএসসি কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা 2026 এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতরাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত MA মালিক। সংবর্ধিত অতিথি ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও বিজয় 71-এর সভাপতি ফজল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাইটিভি চট্টগ্রামের ব্যুরো চিফ মোহাম্মদ নুরুল কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেবা সংস্থার চেয়ারম্যান লায়ন ডাক্তার RA রুবেল। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম নূর। পারস্পরিক সৌহার্দ্য, ঐক্যবোধ ও কর্মস্পৃহা জোরদার করার লক্ষ্যে গাজীপুরের টঙ্গীর মুদাফায় মজুমদার গ্রুপের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইদুল হক মজুমদার। আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ সাজ্জাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এনাম মোহাম্মদ ইসাস। এ সময় কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নানা ধরনের ঐতিহ্য পিঠা ও দেশীয় খাবারের আয়োজনে পুরো কারখানা প্রাঙ্গণ উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ AUB এর 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর 2 মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছে। এরই ধারাবাহিকতায় AUB ঢাকায় 3য় আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মালয়েশিয়ার উচ্চতর শিক্ষামন্ত্রী ডক্টর জাম্বরি আবদ কাদির। এতে মূল প্রবন্ধ পেশ করেন AUB এর প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাহিত্যিক বাংলা একাডেমির চেয়ারম্যান প্রফেসর আবুল কাশেম ফজলুল হক। সভাপতিত্ব করেন AUB ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোশাররফ হোসেন ভূঁইয়া। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন আন্তর্জাতিক কনফারেন্সের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জাফর সাদেক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে তার নিজস্ব 2014 ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে 14 লাখ টাকা উপহার প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে দেবিদার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের 2014 ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার সাকিব আহমেদ শুভ, মহতাদির জারিফ সিক্তসহ 14 ব্যাচের সদস্যরা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ পরিবারতন্ত্রের বাইরে যোগ্যতা ও সততার ভিত্তিতে নেতৃত্ব চায়। শেরপুরের ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার বিকেলে নিহত জামায়াতে ইসলামের নেতা মরহুম মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে মিনি স্টেডিয়াম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামের জেলা ও উপজেলা ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মী, স্থানীয় আলেম ওলামা এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। সিলেট 6 আসন গোপালগঞ্জ বিয়ানীবাজার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তিনি গতরাতে হেতিমগঞ্জ বাজার এলাকায় আদিয়াত অ্যান্ড তাওহিদ প্রথম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্সের সদস্য মোহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন টিপু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাইদুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণের উপস্থিতিতে বক্তব্য রাখেন এনডিসি রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আল মামুন, পুলিশ সুপার জসিম উদ্দিন, সেনাবাহিনীর গাইবান্ধা অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার আহাদ, সাদাউল্লাপুর ক্যাম্প ইনচার্জ মেজর মাহমুদ, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট আবু সোলাইমান, জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম।